এখন আমাকে সাবধান যেখানে থাকতে হবে সেটা হচ্ছে কখনোই জেনএআই যেটা বলছে সেটাকে আমি মানে একদম মানে ফ্যাক্ট 100% সত্যি বলে ধরতে পারি না। জেনএআই 100% সত্যি কথা বলছে এটা কখনো ভাববেন না। জেনএআই যেটা বলছে ও স্টকাস্টিক প্যারটের মতো যা দেখেছে সেখান থেকে বানিয়ে বানিয়ে একটা কিছু বলছে। ফোনের মধ্যে কিছু সেন্সার আছে, সেই সেন্সার আমি ফোনটাকে উল্টে রাখা, সেটা ফোনের সেন্সারটা বুঝতে পারলো, সেই জন্য ও আমার ফোনটাকে অটোমেটিক্যালি সাইলেন্ট করে দিল। এটাও এআই। বা ধরুন আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সে একটা সিরিজ দেখলেন, আপনাকে পিপল হু ওয়াচ দিস অলসো ওয়াচড বলে কয়েকটা দেখালো, আপনার সেগুলো ভালো লাগতেও পারে, একটা রেকমেন্ডেশন সিস্টেম, সেগুলো এআই। এআই আমাদের জীবনে সর্বত্র ছড়িয়ে আছে, মানে আপনি না চাইলেও আপনি অ্যাকচুয়ালি এআই বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন। খুব সাধারণ কিছু রিপিটেটিভ কাজ এই ধরনের হয়তো এআই করে দেবে। যে এত চাকরি চলে যাচ্ছে সব কিছু কিন্তু এআই এর জন্য যাচ্ছে না, এআইতে ইনভেস্ট করার জন্য যাচ্ছে। আমি যদি একটা মেশিনকে প্রচুর ডেটা দিয়ে দিই, মেশিনটাকে বলি, মানে একটা প্রোগ্রামকে বলি তোমাকে এত ডেটা দিলাম, এবার তুমি তার মধ্যে নিজে নিজে প্যাটার্ন খুঁজে বার করো, সেই জিনিসটা মোটামুটি এআই এর ল্যান্ডস্কেপটাকে পাল্টে দিলাম। আজকে যেটা আমরা দেখছি সেটা তাই। একটা প্রোগ্রামকে আমি অসংখ্য প্রচুর মানে গিগাবাইট টেরাবাইট ভলিউমের ডেটা দিচ্ছি, তার মধ্যেও নিজে নিজে প্যাটার্ন খুঁজে বার করছে এবং সেই প্যাটার্নটার উপর ভিত্তি করে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। এখনো অবধি মানুষের মতো ভাবে না। এটা মানে ও বোঝানোর চেষ্টা করে, লোকে পারসিভ করে যে ও মানুষের মতো ভাবছে, অ্যাকচুয়ালি তাই নয়। ক্যাট স্যাট অন আ ম্যাট, ক্যাট মানে যে বেড়াল, বেড়ালটা একটা মাদুরের ওপর বসলো, তার অ্যাকচুয়াল মানেটা কি সেটাও জানে। ও সেই স্টকাস্টিক প্যারটের মতোই, ও তোতা পাখির মতো যে জিনিসটা শিখেছে সেইখান থেকে কিছু শব্দ যেটা ওই কনটেক্সটে ম্যাচ করতে পারে সেইটাকে তুলে এনে বসিয়ে দিচ্ছে। নতুন কিছু তৈরি করার যে ক্ষমতা সেটা এখনো অবধি জেনএআই এর নেই। মানে আমি এআই ছোবো না এইটা যেমন ঠিক নয়, আবার পুরো কাজটাও আমি এআইকে আউটসোর্স করে দেবো, এটা সম্ভব নয়। নমস্কার, নাগরিক.নেটের পডকাস্ট সব প্রশ্ন চলবের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা প্রযুক্তি। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই প্রযুক্তি আমার আপনার হাতে হাতে ঘুরছে, আমার আপনার জীবনের সঙ্গে এই প্রযুক্তি মিশে গেছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, যে নামেই ডাকুন না কেন, সেটা থেকে আমরা কেউ কিন্তু বিচ্ছিন্ন হতে পারবো না। আপনি যে ইউটিউবে ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়াতে আপনি যে বিজ্ঞাপনগুলো দেখতে থাকেন, বা কখনো কখনো আপনি আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে ফোনে আপনি নির্দেশ দেন, কমান্ড দেন, এই গানটা চালাও, একে ফোন করো, এই সবের পিছনেই কিন্তু এই প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে। আপনি যাতে আরও কাছাকাছি এই প্রযুক্তির সঙ্গে আরও কাছাকাছি আসতে পারি সেটা আমরা করতে চাইছি। এবং এই আলোচনা করার জন্য এআই কি, কেন, এর ভবিষ্যৎ কি, কতটা বৃহৎ এই জগৎ, সেই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি অরিজিৎ মুখার্জি। নমস্কার। উনি একজন বহুজাতিক সংস্থার রিসার্চ উইংয়ের প্রিন্সিপাল সায়েন্টিস্ট, এবং আমরা চেষ্টা করব যে এই প্রযুক্তির আলোচনাকে যাতে সাধারণ মানুষের মতো করে আজকে আমরা করতে পারি, এবং অনেক ধারণা যেসব রয়েছে আমাদের সেগুলো আমরা সঠিক ধারণা কিনা সেটা দেখে নিতে পারি, এবং এআই নিয়ে এতটা আলোচনা কেন দরকার সেটাও পরিষ্কার করে আমরা করতে পারি। প্রথমে এটাই প্রশ্ন, এই ব্যাপারটা কি? আপনাকে এটা যদি জিজ্ঞাসা করি যে এআই নিয়ে এত হইচই করার কারণটা কি? দেখুন, এআই জিনিসটা আজকের নয়। মোটামুটি আমরা ইংরেজি সাহিত্যে এআই এর, ঠিক এআই বলবো না, কিন্তু মানুষের একটা চিরকাল ফ্যাসিনেশন ছিল যে তার তৈরি যন্ত্র স্মার্ট হবে। ইংরেজি সাহিত্যে আপনি ফ্র্যাঙ্কেনস্টাইনের উদাহরণ দেখতে পারেন। অনেকটা একই ধরনের জিনিস, ওই ফ্র্যাঙ্কেনস্টাইনের তৈরি যে এন্টিটিটা সে স্মার্ট হবে। ইভেন জিউইশ মাইথোলজিতে গোলেম বলে একটা আছে, একটা এন্টিটি আছে, সেখানেও সেই একই ব্যাপার। সে হঠাৎ করে স্মার্ট হয়ে গেল, সে খারাপ দিকে হলো, নানা রকম গণ্ডগোল শুরু করলো, কিন্তু এই ফ্যাসিনেশনটা মানুষের মধ্যে ছিল। এবারে 30-এর আপনার
অ্যালান টুরিং এর নাম আপনারা শুনেছেন। অ্যালান টুরিং এর এনিগমার কাজটার পরে 50 সালে অ্যালান টুরিং একটা রচনা লেখেন, একটা প্রবন্ধ লেখেন, ক্যান মেশিনস বি স্মার্ট। সেইখানে উনি প্রথম একটা টুরিং টেস্টের লেআউট দেন। টুরিং টেস্ট অনুযায়ী কিছু প্রশ্ন একটা স্মার্ট মেশিনকে যদি করা হয়, একটা মানুষ যদি করে, দুজনে সম্পূর্ণ আলাদা জায়গায় থাকবে, মানুষ প্রশ্নটা করছে, ওই স্মার্ট এন্টিটিটা উত্তর দিচ্ছে। প্রশ্নগুলো এমনভাবে করা ছিল যে ওই প্রশ্নগুলোর সফল উত্তর দিলে বলা যাবে যে স্মার্ট মেশিনটা ইন্টেলিজেন্ট, মানে টুরিং টেস্ট পাস করেছে। এইখান থেকে হাইপ, মানে এআই এর হাইপটা শুরু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা আসে 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে, যেখানে জন ম্যাকার্থি, মার্ভিন মিন্সকি আর ক্লড শ্যানন, এই তিনজন মূল ছিলেন, হতে আরও অনেকে ছিলেন, এই তিনজন মূল ছিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ম্যাকার্থির প্রপোজাল ছিল। ওনারা বলেন যে মানুষের ইন্টেলিজেন্স এমনভাবে ডেসক্রাইব করা সম্ভব, কিছু রুল দিয়ে এমনভাবে ডেসক্রাইব করা সম্ভব যাতে যে কোনো মেশিন সেটা রেপ্লিকেট করতে পারে। এইবার 56 সালে এইটা বেরোনোর পর আস্তে আস্তে ধরুন 60-এর দশকে ইলাইজা বলে একটা স্মার্ট মানে চ্যাটবট তৈরি হয়, প্রথম চ্যাটবট 60-এর দশকে, যেটা টুরিং টেস্ট পাস করে। 54 সালে প্রথম আর্টিফিশিয়াল নিউরন সিমুলেট করা হয়। এর আগে চেকার্স মেশিন তৈরি হয়েছিল, যেটা অটোমেটিক্যালি একটা মানুষের সঙ্গে চেকার্স খেলতো, তাদের হারিয়েও দিত। তো এরকম কতগুলো ঘটনার পরে 60-এর দশকে আরও কিছু ব্যাপারটা এগোয়, অ্যালজেব্রিক প্রবলেম সলভ করা, জিওমেট্রিক থিওরেম প্রুভ করা, এই ধরনের কিছু ঘটনা ঘটতে ঘটতে একটা হাইপ তৈরি হয় যে এআই সত্যি সত্যিই হয়তো এসে যাবে, সে মানুষের মতো বুদ্ধিমান হবে, মানুষের কাজগুলো করতে পারবে, এই ধারণাটা আসতে শুরু করে। তখনও আমরা জানতাম, মানে আমি না, মানে তখনকার কম্পিউটার সায়েন্সের বই যা বলে, তখনও যে এআই সিস্টেমগুলো ছিল সেগুলো রুল বেসড। কিছু নিয়ম আমি বলে দিলাম, ইফ দেন এলস টাইপের স্টেটমেন্ট দিয়ে কিছু নিয়ম আমি বলে দিলাম, সেই নিয়মের ভিত্তিতে মেশিনটা কিছু কাজ করছে। এবার দেখা গেল যে এই নিয়ম বলে দেওয়াটা এটা কখনো শেষ হবে না, কোনোদিন এটা শেষ করা সম্ভব নয়। তখন এই নিয়মের বাইরে বেরিয়ে আসার জন্যে অন্য কিছু মেথড আনা হলো। যেমন ধরুন এক্সপার্ট সিস্টেম প্রথমে আসে। এক্সপার্ট সিস্টেমে বলা হয় যে খুব ন্যারো একটা ডোমেন, ধরুন কোনো স্পেসিফিক অসুখের চিকিৎসা বা অসুখের ডায়াগনোজ করা, সেইটা করবে। বা ধরুন স্পেসিফিক ব্যাংকিং সিস্টেমের কিছু প্রশ্নের উত্তর দেবে, ফিনান্সিয়াল বা লোন, এই ধরনের জিনিসগুলো করবে। এই এক্সপার্ট সিস্টেমটা কিছুদিন চললো। তারপরে এই যে আজকে আমরা যেটা দেখছি মেশিন লার্নিং, এই জিনিসটা আসে মোটামুটি 80-এর দশকের পরে, 90-এর দশকের শুরুর দিকে। বলা হলো, একটা নতুন কনসেপ্ট হলো যে আমি যদি একটা মেশিনকে প্রচুর ডেটা দিয়ে দিই, মেশিনটাকে বলি, মানে একটা প্রোগ্রামকে বলি তোমাকে এত ডেটা দিলাম, এবার তুমি তার মধ্যে নিজে নিজে প্যাটার্ন খুঁজে বার করো, সেই জিনিসটা মোটামুটি এআই এর ল্যান্ডস্কেপটাকে পাল্টে দিলাম। আজকে যেটা আমরা দেখছি সেটা তাই। একটা প্রোগ্রামকে আমি অসংখ্য প্রচুর মানে গিগাবাইট টেরাবাইট ভলিউমের ডেটা দিচ্ছি, তার মধ্যেও নিজে নিজে প্যাটার্ন খুঁজে বার করছে এবং সেই প্যাটার্নটার উপর ভিত্তি করে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। তাহলে কি মানে মেশিন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেসব টুলগুলো রয়েছে, মেশিনগুলো রয়েছে, সিস্টেম রয়েছে, তারা কি মানুষের মতোই ভাবছে, নাকি তারা শুধু এই প্যাটার্নটাই খুঁজে বার করছে ডেটা থেকে আর আমাদের এটা দিয়ে দিচ্ছে? এখনো অবধি মানুষের মতো ভাবে না। এটা মানে ও বোঝানোর চেষ্টা করে, লোকে পারসিভ করে যে ও মানুষের মতো ভাবছে, অ্যাকচুয়ালি তাই নয়। এটা একটা ক্রিটিক আছে আজকের এআই সিস্টেম, জিপিটি বা এদের জাতীয় সিস্টেমগুলোর, যে এটাকে বলা হয় স্টকাস্টিক প্যারট। স্টকাস্টিক মানে একটা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল কিছু ফর্মুলার ওপর ভিত্তি করে, আর প্যারট জানেন তোতা পাখি, টিয়া পাখির মতো উত্তর দিচ্ছে। যারা জেনএআই এর প্রচণ্ড হাইপটাতে প্রচণ্ড বিশ্বাস করে, তারা স্টকাস্টিক প্যারটটাকে আরেকটু কি বলবো, আরেকটু মানে সাজিয়ে গুছিয়ে বলে যে এটা শুধু স্টকাস্টিক প্যারট নয়, এর মধ্যে আরও কিছু উঁচু দরের ব্যাপার আছে, যেখানেও কনটেক্সটটা বোঝার চেষ্টা করে। বা আপনি যখন জেনএআই এর সঙ্গে কথা বলছেন, আপনার কথার উপর ভিত্তি করে ও আরও নতুন কিছু শিখছে, যেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট। আপনি যে শব্দটা ব্যবহার করলেন জেনএআই, সেটা যদি একটু দর্শকদের বলেন, যে জেনএআই শ্রোতাদের বলেন। এটা একটা প্রথম উত্তরটার সঙ্গে লিঙ্ক করে বলি যে যখন এআই এর এই যে ট্রেন্ডটা, প্রথমে কিছু রুল বেস সিস্টেম, তারপর এক্সপার্ট সিস্টেম, তারপর মেশিন লার্নিং,
তারপরে ধরুন আজকে নিউরাল নেটওয়ার্ক যখন 2010-12 নাগাদ প্রথম আসে, মানে প্রথম কি বলবো ওয়াও মোডে আসে, তখনও অবধি জিনিসটা পুরোটাই প্যাটার্ন রেকগনিশন, প্রচুর ডেটার মধ্যে প্যাটার্ন খুঁজে বার করছে, সেই প্যাটার্ন অনুযায়ী উত্তর দিচ্ছে। এআই এর জেনারেট করার ক্ষমতাটা ছিল, মানে আমরা যে চ্যাটজিপিটি এটা এক ধরনের জেনারেটিভ এআই বলছি, যেটা ইমেজ জেনারেট করতে পারে, টেক্সট জেনারেট করতে পারে, কোনো এরকম টুল আছে যেটা অডিও জেনারেট করতে পারে বা ভিডিও জেনারেট করতে পারে। এবারে আমাদের যেটা ধারণা যে আমরা যেভাবে একটা ক্রিয়েটিভ জিনিসকে ভাবি, একটা মানুষ যেভাবে ভাবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি মানেই হচ্ছে যে মানুষের মতোই বুদ্ধি, কিন্তু এটা তৈরি করা বুদ্ধি। তো তারা এই টুলগুলো যখন যে আমাদের আউটপুটটা দিচ্ছে, একটা ছবি তৈরি করে দিচ্ছে বা একটা লেখা লিখে দিচ্ছে, আমরা যেরকম ভাবে ভাবি সেরকম ভাবে নিশ্চয়ই একদমই না। কিভাবে করে সেটা? ওই যে বললাম বিলিয়ন ট্রিলিয়ন বাইট ডেটা দিয়ে ওকে ট্রেন করা হয়েছে। যেটা হয়, ধরুন আমি কোনো একটা কথা বললাম চ্যাট জিপিটিকে যে একটা ব্যাগের মধ্যে একটা আপেল আছে, একটা কমলালেবু আছে আর একটা বই আছে। এই যে কথাটা আমি বললাম, কথাটাকে টোকেন হিসেবে ভেঙে নিল, মানে একটা টোকেন, ব্যাগ টোকেন, মধ্যে টোকেন, আপেল কমলালেবু বই টোকেন, এরকম প্রত্যেকটা টোকেনের মধ্যেও একটা রিলেশন, একটা সম্পর্ক খুঁজে বার করে। সেই সম্পর্কটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়, এবং কোন সম্পর্কটা কতটা শক্তিশালী সেইটাও ওই বাক্যের মধ্যে বা একগুচ্ছ বাক্যের মধ্যে থেকে ওই মানে শক্তির সম্পর্কের স্ট্রেংথটা ও বার করে। এটাকে আমরা বলি ওয়েট, টেকনিক্যালি এটাকে বলা হয় ওয়েট। সেই জিনিসগুলো ও স্টোর করে রাখে। এবার ওইটার ভিত্তিতে ও আগে যা শিখেছে, আগে যা দেখেছে, তার মধ্যে যে শব্দগুলো ওর চেনা লাগে, যেমন ধরুন আমি বললাম দ্য ক্যাট স্যাট অন আ ম্যাট, ক্যাটের সঙ্গে সম্পর্কিত অন্য কি শব্দ ও জানে, কিটেন, পেট, এই ধরনের শব্দগুলো, এদের মধ্যে সম্পর্কটা শক্তিশালী। ক্যাট আর কিটেনের মধ্যে সম্পর্কটা শক্তিশালী, ক্যাট আর কারের মধ্যে কিন্তু সম্পর্কটা অতটা শক্তিশালী নয়। এবার এই যে শক্তিশালী সম্পর্কের যে শব্দগুলো, যখন রেসপন্ড করছে, ও প্রত্যেকটা শব্দ তৈরি করছে, তার সঙ্গে কোন সম্পর্কের শক্তিটা সবচেয়ে বেশি, ওয়েটটা সবচেয়ে বেশি, সেটাও খুঁজে বার করে সেই শব্দটা বসানোর চেষ্টা করছে কনটেক্সটটাকে মিলিয়ে। কিন্তু ক্যাট স্যাট অন আ ম্যাট, ক্যাট মানে যে বেড়াল, বেড়ালটা একটা মাদুরের ওপর বসলো, তার অ্যাকচুয়াল মানেটা কি সেটাও জানে। ও সেই স্টকাস্টিক প্যারটের মতোই, ও তোতা পাখির মতো যে জিনিসটা শিখেছে সেইখান থেকে কিছু শব্দ যেটা ওই কনটেক্সটে ম্যাচ করতে পারে, সেইটাকে তুলে এনে বসিয়ে দিচ্ছে, শুধু এইটুকু। নমস্কার বন্ধুরা, যারা নাগরিক.net পড়েন, নিয়মিত আমাদের লেখার সঙ্গে যুক্ত থাকেন, আমাদের এই পডকাস্ট দেখেন, বা যারা প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের সকলকে আবারও জানাই যে নাগরিক.net একটি এমন সংবাদ মাধ্যম যারা তাদের যাত্রা শুরুর দিন থেকে কোনো রকম আর্থিক সহায়তা বা বিজ্ঞাপন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের থেকে নেয় না। আমাদের ভরসা আপনারাই, আপনাদের অনুদানের ওপর ভিত্তি করেই আমাদের এই যাত্রা। তার জন্যই আমরা বলি, আপনার নিজের নাগরিক নিজের ট্যাঙ্কে রাখুন। ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্ক ক্লিক করে আপনি আপনার সাধ্যমতো আর্থিক অনুদান আমাদের পাঠাতে পারেন। পড়তে থাকুন, দেখতে থাকুন নাগরিক.net। রাইট। এবং আমরা যে চ্যাটজিপিটি হোক বা অন্য কোনো জেনারেল টুলের যে আউটপুটটা পাই, অনেক সময় হয় যে পুরো একটা হয়তো লাইন, পুরো একটা সেন্টেন্স সেটা অন্য কোথাও থেকে পেয়েছে এবং সেটা এনে আমাদেরকে দিচ্ছে, যেটা নিয়ে আমরা বলি যে প্লেজারিজম হচ্ছে, যে অন্যের লেখা চলে আসছে। সেটাও সম্ভব। সরাসরি কপি করাটা করে না জেনারেলি, সাধারণত সরাসরি এরকমভাবে কপি করে না। এটা চমস্কি একটা পয়েন্ট রেজ করেছিলেন, কিন্তু সরাসরি কপি করে না। ও যেটা করে, ওই ধরনের প্যাটার্নটা যেটা দেখেছে সেটাকে একটু পাল্টে জিনিসটা বলে। আইডিয়াটা, কনসেপ্টটা সেম, আইডিয়াটা সেম, প্যাটার্নটা একটু অন্যরকমভাবে লেখা থাকে। রাইট। তো মানে মূল কথা হচ্ছে যে এই ধরনের টুলগুলো মানুষের মতো মানুষের মতো ভাবে না। ধরুন এই কিছুদিন আগে একটা প্রচুর হইচই হলো, ঘিবলি স্টুডিওর যে কার্টুনটা তৈরি হলো, সেটা কিন্তু নতুন কিছু তৈরি হলো না। ঘিবলি স্টুডিওর ধরনের, ধাঁচের, ওই স্টাইলের কিছু নতুন ছবি তৈরি করলো। মানুষের মতো ক্রিয়েটিভ যে ব্যাপারটা, একটা নতুন কিছু তৈরি করার যে ক্ষমতা, সেটা এখনো অবধি জেনে আইয়ের নেই।
রাইট, কিন্তু তাহলে আমরা এটা নিয়ে এত আলোচনা করছি কেন? এটা কি শুধুই একটা হুজুগ যে আমি একটা কমান্ড দিচ্ছি, সেটা চট করে আমি তার উত্তর পেয়ে যাচ্ছি, একটা রিসার্চ করতে চাইছি, বিভিন্ন সোর্স থেকে সেই ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এটা কি শুধুই একটা হুজুগ? শুধু হুজুগ নয়, কিছুটা উপকারিতা আছে। যেমন ধরুন, একটা ডকুমেন্টকে সামারাইজ করে দেওয়া, ছোট করে একটা সংক্ষিপ্ত সার বলে দেওয়া, এই ক্ষমতাটা জেনেআই এর আছে। আমি কিছু আইডিয়া তৈরি করলাম, সেটাকে ভ্যালিডেট করা সম্ভব। কথোপকথন চালিয়ে বিভিন্ন ধাপে একটা কথা বললাম, সেটাকে এক্সপ্লেন করলো কিছুটা, আমি সেটাকে চ্যালেঞ্জ করলাম, সেটাকে আর একটু কিছুটা বাড়িয়ে বললো। এইভাবে আমি একটা আইডিয়াকে ভ্যালিডেট করতে পারি। কিন্তু আমাকে সাবধান যেখানে থাকতে হবে সেটা হচ্ছে, কখনোই জেনেআই যেটা বলছে সেটাকে আমি একদম ফ্যাক্ট 100% সত্যি বলে ধরতে পারি না। একাধিক ঘটনা ঘটেছে, জেনেআই এর জেনারেট করা ডকুমেন্ট আমরা নিজেই দেখেছি, পেপার জমা পড়েছে, কনফারেন্সে রিভিউ করতে গিয়ে দেখছি সেখানে যে কথাগুলো, যে রেফারেন্সগুলো দেওয়া আছে, একটা রেফারেন্সও এক্সিস্ট করে না। ইউএসএতে এই ধরনের আরও সাংঘাতিক ঘটনা ঘটেছে। ফেডারেল কোর্টে একটা কেস শুরু হয়েছে, যে উকিল যিনি যখন কেসটাকে জাজেদের সামনে পেশ করছেন, সেখানে দেখতে গিয়ে দেখা গেছে এমন একটা ফেডারেল ল জেনেআই সাইট করেছে যে আইনটার কোনো অস্তিত্ব নেই। এটা হয় হ্যালুসিনেশন। জেনেআই যেটা করছে হ্যালুসিনেশন ব্যাপারটা, কারণ ওই যে বললাম, ও মানুষের মতো চিন্তা করছে না, ও বিভিন্ন প্যাটার্ন যেটা আগে দেখেছে সেইটাকেও ম্যাচ করানোর চেষ্টা করছে, কনটেক্সটটা যতটা বুঝেছে সেই তার ভিত্তিতে। তার মানে এই নয় যে সেই জিনিসটা সত্যি সত্যি ঘটেছে বা সত্যি সত্যি আছে। এটা কি অনেকটা এইরকম যে ক্লাসে আমরা দেখি যে কোনো ছাত্রছাত্রী থাকে যারা উত্তর জানে না, কিন্তু একটা কিছু লিখে কিছু বানিয়ে বলে, ওটা কিন্তু ডেলিবারেটলি করছে না। ও মিথ্যে বলছে বলে ডেলিবারেট মিথ্যে নয়, ওর ট্রেনিংটাই ওই রকম। রাইট। তো এই ধরনের জেনেআই ব্যবহার করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা রাখা উচিত? কারণ আমরা অনেক ধরনের ঘটনা দেখেছি যেখানে মেন্টাল হেলথের জন্য, যে কেউ একজন ডিপ্রেস ফিল করছে, হতাশা থেকে বাঁচার চেষ্টা করছে, সে একটা জেনেআই টুলের সঙ্গে কথা বলছে, চ্যাট জিপিটির মতো একটা টুলের সাথে কথা বলছে যে আমার এই সমস্যা হচ্ছে, তাকে চ্যাট জিপিটি উপদেশ দিচ্ছে, তাকে বলা হচ্ছে যে তুমি একজন সাইকো অ্যানালিস্টের মতো তুমি আমার সমস্যাটা দেখো, ইত্যাদি দেখো। এবং তার থেকে অনেক বিপদের সৃষ্টিও হয়েছে, যে জেনেআই যেটা বলেছে ওকে করতে, সেইটা সুইসাইডের দিকে চলে গেছে। তো কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আমরা শুধু জেএনআই নিয়ে কথা বলছি এই মুহূর্তে, আমরা আরো যেহেতু এআই শুধুমাত্র জেএনআই নয়, সেটাও আমার মনে হয় যে আমাদের শ্রোতাদের এবং দর্শকদের জানা উচিত, সেদিকে যাচ্ছি। কিন্তু জেএনআই ব্যবহার করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া? এই ধরনের কিছু কাজ ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এক নম্বর হচ্ছে সেফগার্ড বা গার্ড রেল বলা হয়। যারা জেনেআই তৈরি করছে তাদেরকে এই গার্ড রেলগুলো আনতে হবে, যে জিপিটি বা এই ধরনের কোনো জেনেআই টুল কখনো মানুষকে যাতে এই ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে এমন কিছু বলবে না যেটা বিপজ্জনক হতে পারে তার কাছে। আপনি যে ঘটনাটা বললেন, তার সবচেয়ে বড় একটা উদাহরণ ঘটেছিল 2021 সাল নাগাদ। একটা শিখ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তার একটা ওরকম জেনেআই গার্লফ্রেন্ড ছিল, সারাই নামে। তার সঙ্গে সে কথা বলতো, সে নিজেকে দেখাতো অ্যাজ ইফ স্টার ওয়ার্সের একজন চরিত্র, ডার্থ জোন্স নাম দিয়েছিল, ডার্থ ভেডারের মতো ডার্থ জোন্স। এবং সে নিজেকে বলতো আমি একজন অ্যাসাসিন। সেই সারাই টুল তাকে সেখানে এনকারেজ করে, এবং সেই এনকারেজ করার পরে সে রানীকে মারার জন্য একটা লোডেড ক্রসবো নিয়ে উইন্ডসর প্যালেসে ঢুকে ধরা পড়ে, তারপর তার জেল হয়েছে। এই যে গার্ড রেলগুলো, এটা জেনেআই কোম্পানিগুলোকে ইনস্টল করতে হবে। এথিক্স আর একটা জিনিস যেটা প্রচণ্ডভাবে জরুরি। বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে নানা রকম এথিক্স আছে, সেই এথিক্সটা মানা হচ্ছে কিনা সেটাও জেনেআই কোম্পানিগুলোকেই সেইখানে আনতে হবে। এবং এই কথাটা অনেকবার আমরা জেফ্রি হিন্টন বা বেনজিও, যারা মডার্ন এআই এর জনক বলা হয়, তারা অনেকবার এই জিনিসটা বলেছেন যে সমস্ত কিছু যদি আজকের জেনেআই কোম্পানি, ওপেন এআই বলুন বা মেটা বলুন, এদের হাতে যদি পুরোটা ছেড়ে দেওয়া হয়, এরা সবসময় নিজের মুনাফাটা দেখবে। সেইখানে এরা অনেক সময় এই গার্ড রেলগুলো আনার ক্ষেত্রে আটকে যাচ্ছে।
এইটাকে পুরো সিস্টেমটাকে যদি আমরা ওপেন সোর্স করি, এটা বেনজিওর, এটা হিংটনের কথা ছিল, পুরো জিনিসটাকে ওপেন সোর্স করে দেওয়া, যাতে ওপেন সোর্স কমিউনিটির মধ্যে যারা রিসার্চার, গবেষক বা ডেভেলপার আছেন তারা যাতে এই গার্ডরেলটা মানা হচ্ছে কিনা, এথিক্স স্ট্যান্ডার্ড মানা হচ্ছে কিনা, এটা ইনশিওর করতে পারেন, পুরোটাকে রিভিউ করার মতো জায়গায় রাখতে হবে। সেটা এই কোম্পানিগুলো যারা জেএনএআই তৈরি করছে বা যাদের হাতে ক্ষমতা রয়েছে বা ওনারশিপ রয়েছে তাদের দিক থেকে, কিন্তু সাধারণ মানুষকে আপনাকে এক নম্বর হচ্ছে, যেখানে এই ধরনের সাইকোলজিক্যাল মানে সমস্যা আছে, একাকিত্ব, সেখানে অবশ্যই যে একটা টুল কখনো, একটা প্রোগ্রাম কখনো আপনাকে সঙ্গ দিতে পারে না। এটা সিনেমাতেও আমরা দেখেছি, ওই জাতীয় সিনেমাতে আপনাকে একজন বন্ধু, একটা ফিজিক্যাল অ্যাকচুয়াল বন্ধু, আপনার পরিবার হতে পারে, আপনার বন্ধু হতে পারে, দরকার হলে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট হতে পারে, তার সঙ্গে আপনাকে খোলাখুলি কথা বলতেই হবে। এটা এক নম্বর, এটা হচ্ছে মানে প্রথম যে দিকটা বলা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে, যখন জেএনএআই এর সঙ্গে আপনি কথা বলছেন, কখনোই এটা একদম শুরুতে মাথায় রাখতে হবে, ওই যে বললাম যে জেএনএআই 100% সত্যি কথা বলছে, এটা কখনো ভাববেন না। জেএনএআই যেটা বলছে ও স্টকাস্টিক প্যারটের মতো যা দেখেছে সেখান থেকে বানিয়ে বানিয়ে একটা কিছু বলছে, সেটা ওরাকল নয়, মানে ভবিষ্যৎ দ্রষ্টা নয়, অরাকল নয় যে 100% সত্যি কথা বলছে। আপনাকে সেটা ভেরিফাই করতেই হবে। আজকাল অনেকের মধ্যে এটা ঢুকে গেছে, জেএনএআই আসার পরে কোনো শারীরিক সমস্যা নিয়ে জেএনএআইকে প্রশ্ন করছে, সে কিছু উত্তর দিচ্ছে, লোকে ওষুধ কিনে খাওয়া শুরু করে দিচ্ছে ডাক্তারের কাছে না গিয়ে। এইটা আমাদের কনজিউমারের দিক থেকে এই জিনিসটা বন্ধ করা দরকার। এক্সপার্ট সবসময় এখনও এক্সপার্ট, ডাক্তার এক্সপার্ট, মেশিন এখনো ডাক্তার হয়ে যায়নি, মেশিন এখনো কোনো বিশেষজ্ঞ হয়ে যায়নি, সেটা একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই ধরনের ক্ষেত্রে একদমই নয়। মানে ইভেন ডাক্তাররাও এটা বলছেন যে ওনারা হয়তো জেএনএআইকে ব্যবহার করতে পারেন কিছু নিজের কাজটাকে একটু দ্রুত করার জন্য, কিন্তু জেএনএআই এর বলা যে সলিউশন, সেটা 100% সত্যি বলা যায় না। তার একটা বড় কারণ হচ্ছে, কেন বলছে, কি করে বলছে, সেটা একটা ব্ল্যাক বক্স। ডাক্তাররা ওই জন্য বলেন, এআই যতক্ষণ না এক্সপ্লেনেবল হবে, যতক্ষণ না আপনি বলতে পারবেন যে ও যে জেএনএআই যে কথাটা বললো কেন বললো, ততক্ষণ ডাক্তাররা নেবেন না এই সিস্টেমকে। রাইট। জেএনএআই তো শুধু এআই নয়, সেটার বাইরে কি আছে? কারণ আমাদের মধ্যে ধারণা হয় যে চ্যাটজিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, এই সবগুলোই হচ্ছে টুল, যেটাই এআই। এর বাইরের জগৎটা কি? এর বাইরে যেমন ধরুন এক্সপার্ট সিস্টেম যখন শুরু হয়েছিল, খুব ন্যারো ডোমেনে মেডিকেলের ক্ষেত্রে কিছু পার্টিকুলার অসুখের চিকিৎসার জন্যে প্রশ্ন করলে উত্তর দিত, মেডিকেল রিপোর্ট চেক করা যেত, এক ধরনের এআই। তারপরে ধরুন কাসপারভ, ডিপ ব্লু, 1997 ঘটনা, ডিপ ব্লু যখন কাসপারভকে হারিয়ে দিল, সেটাও কিন্তু এআই, একটা রুল বেসড সিস্টেম, ম্যাথামেটিক্যাল সিস্টেম, কিন্তু সেটাকেও এআই বলা যায়। আবার ধরুন আমার ফোনটাকে আমি এরকমভাবে উল্টে রেখেছি, কারণ কি, এই ফোনটা উল্টে রাখার জন্য ফোনটা সাইলেন্ট হয়ে গেল। এখন যদি আমার কাছে কোনো কল আসে, শুধু এখানে আলো জ্বলবে, রিং হবে না। ফোনের মধ্যে কিছু সেন্সার আছে, সেই সেন্সার, আমি ফোনটাকে উল্টে রাখা, সেটা ফোনের সেন্সারটা বুঝতে পারলো, সেই জন্য ও আমার ফোনটাকে অটোমেটিক্যালি সাইলেন্ট করে দিল। এটাও এআই। বা ধরুন আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সে একটা সিরিজ দেখলেন, আপনাকে পিপল হু ওয়াচ দিস অলসো ওয়াচড বলে কয়েকটা দেখালো, আপনার সেগুলো ভালো লাগতেও পারে, একটা রেকমেন্ডেশন সিস্টেম, সেগুলো এআই। এআই আমাদের জীবনে সর্বত্র ছড়িয়ে আছে, মানে আপনি না চাইলেও আপনি অ্যাকচুয়ালি এআই বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন। কিন্তু আরেকটা যেটা আশঙ্কার জায়গা তৈরি হয়, যে এআই মানেই হচ্ছে যে সব কাজ দ্রুত করে দেবে, এবং মানুষের অনেক কাজ যেগুলো করতে সময় লাগে সেটা তাড়াতাড়ি করে দেবে, ফলে আমরা, এবং এটা বড় একটা আশঙ্কা যে আমরা তাতে ভবিষ্যতে চাকরি হারাবো। তো সত্যি কি এআই আমাদের চাকরি নিয়ে নেবে? এইটা আমি একটা ছোট গল্প দিয়ে উত্তরটা দিই। 1954 সালে রোয়াল্ড ডাল একটা গল্প লিখেছিলেন, স্যাটায়ার আর কি, যে অ্যাডলফ নাইপ বলে এক বিজ্ঞানী, সে তার বসের কাছে একদিন যায়, দিয়ে বলে আমি একটা যন্ত্র তৈরি করব, সেই যন্ত্রকে আপনি যদি কিছু চরিত্রের নাম বলে দেন, একটা থেসারাস দিয়ে দেন, আর একটা প্লটের আইডিয়া দেন, ও একটা গল্প বানিয়ে দেবে। ওর বস প্রথমে বিশ্বাস করেনি, তারপর বেশ কয়েক বছর ধরে পরিশ্রম করে ওরা একটা যন্ত্রটা বানায়, যেখানে একটা নামের ডিকশনারি, একটা থেসারাস আর
টাইপ অফ স্টোরি, ধরুন রোমান্টিক নভেল, হিস্টোরিক্যাল নভেল বা ধরুন ডিটেকটিভ নভেল, এই আইডিয়াটা বলে দিলে একটা গল্প বানিয়ে দেয়। তো প্রথমে বসের খুব পছন্দ হয় জিনিসটা, ওটা ব্যবহার করতে শুরু করে। তারপর কিছুদিন ধরে তারা নিজেদেরই কিছু গল্প জেনারেট করে বিভিন্ন ম্যাগাজিনে পাবলিশ করে, বিভিন্ন জায়গায় ওটা ছাপা হয়, তারা কিছু আর্নও করতে শুরু করে। তারপর তারা যেটা শুরু করে, কিছু বিখ্যাত লেখকের রাইটিং স্টাইল কপি করা। এই যন্ত্রকে সেই স্টাইলটা বলে দিয়ে দিলে, কিছু নমুনা দিলে সেই স্টাইলে প্রবন্ধ, গল্প ইত্যাদি লিখে দেওয়া শুরু করলো, এবং জিনিসটা বেশ বেশ সাকসেসফুল হলো। বেশ বিভিন্ন জায়গায় অন্য নাম দিয়ে কোনো এক মানে নাম করা লেখকের স্টাইলে একটা গল্প বেরোলো। কিছুদিন চলার পর যখন ব্যাপারটা পুরো ব্যবসাটা সাকসেসফুল হলো, তখন এই নাইপ এবং তার বস পৃথিবীর সমস্ত নামি দামি লেখকদের কাছে একটা কন্ট্রাক্ট নিয়ে গেল। কন্ট্রাক্টে লেখা যে আগামী 10 বছর আমি আমার যন্ত্র দিয়ে তোমার নামে গল্প, প্রবন্ধ, উপন্যাস বার করে ছাপবো, সেগুলো বই হিসেবে ছাপা হবে, তোমার রয়্যালটির অংশ তুমি পাবে, তোমাকে কথা দিতে হবে কন্ট্রাক্টে সই করে যে এই 10 বছর বা তোমার বাকি জীবনে তুমি আর কিছু লিখবে না। যারা খুব মিডিয়কার লেখক, নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, তারা অনেকেই জিনিসটা মেনে নিল। যারা প্রচণ্ড ক্রিয়েটিভ, যারা নতুন করে নতুন চরিত্র, নতুন অ্যাঙ্গেল ভাবতে পারেন, তারা প্রত্যেককে এই দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো রোয়াল্ড ডাল 54 সালে এইটা লিখেছিলেন। আপনি ক্রিয়েটিভিটি যদি চিন্তা করেন, 54 সালে এই জিনিসটা রোয়াল্ড ডালের মাথায় এসেছিল, যে আজকে চ্যাটজিপিটি যে কাজটা করে এক্স্যাক্টলি তাই। ভবিষ্যতে এইটাই হয়তো হতে পারে, এখনও এটা নিয়ে ডিবেট আছে। কিছু রিপিটেটিভ কাজ, একই ধরনের জিনিস বারবার করে যাওয়া, সেইটা হয়তো এআই। যেমন কি ধরনের রিপিটেটিভ কাজ যেগুলো এআই খুব দ্রুত করতে পারবে এবং যেখানে মানুষের দরকার হবে না সেই কাজগুলো করার? কিছুদিন মানে বেশ কয়েক বছর হলো এগুলো কিছু জিনিস চালু হয়ে গেছে। যেমন ধরুন তাইওয়ানের আইফোন ফ্যাক্টরি, এটা সেখানে মানুষ কাজ করে না, ফ্যাব্রিকেশন, তো ফোনের পার্টস আসছে, সেটাকে ফ্যাব্রিকেট করা হচ্ছে, একই প্রসেস একই সময়ের মধ্যে করে যাওয়া। তো এখানে প্র্যাকটিক্যালি পুরোটাই এখন রোবট দিয়ে হয়। গাড়ির কোম্পানিতে বিভিন্ন কাজ অনেক দিন ধরেই রোবট দিয়ে হচ্ছে, এটা হয়তো আরও বাড়বে। কন্টেন্ট রাইটার, অলরেডি সেদিনকেই কাগজে দেখলাম ডন একটা খবর ছাপিয়ে দিয়েছে, যেটা চ্যাটজিপিটি থেকে করা, তলার অংশটাও এসে গেছে। খুব সাধারণ কিছু রিপিটেটিভ কাজ এই ধরনের হয়তো এআই করে দেবে, কিন্তু যেখানে সত্যি ক্রিয়েটিভিটির দরকার আছে সেই জায়গাটা হবে না। ইভেন প্রোগ্রামিং, আমরা বলছি যে কোডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে ভাইব কোডিং এসে গেছে, ভাইব কোডিং দিয়ে সমস্ত কিছু হয়ে যাবে। এবার আপনি চিন্তা করুন, একটা রিয়েল টাইম সিস্টেম যার সঙ্গে সেফটি জড়িয়ে, ধরুন একটা অটোনোমাস কার, হ্যাঁ, গাড়ি চলছে, তার ভেতরে প্রচুর কোড চলছে, তার সঙ্গে শুধু যে গাড়ির যে মালিক যে গাড়িতে বসে আছে তার সেফটি নয়, আশপাশের 10টা লোকের সেফটি জড়িয়ে আছে। সেইখানে ভাইব কোডিংয়ের তৈরি করা কোড চালানোর রিস্কটা কেউ নিতে চাইবে না, নট ইয়েট, মানে এখনো অবধি তো কোনোভাবেই নয়। এখনো অবধি যেটা দেখা গেছে ভাইব কোডিং, ধরুন গিটহাব কোপাইলট, আমরা বলি বয়লার প্লেট মানে খুব সাধারণ কিছু কোড, যেটা একটা টেমপ্লেটের মতো, যেটা আমার প্রোগ্রামে বিভিন্ন জায়গায় চলবে আর কি, সেই ধরনের কোড, বয়লার প্লেট টাইপের কোড ভাইব কোডিং দিয়ে করা যায়। কিন্তু রিয়েল সিচুয়েশনে যেখানে ডিপ্লয় করা হবে, যেখানে 5টা মানুষের সেফটি রয়েছে, সেখানে আজ অবধি কোনো কোম্পানি ভাইব কোডিংয়ে তৈরি করা কোড ডিপ্লয় করছে না। ইভেন ইনফ্যাক্ট জেনএআই এর বলা হয় যত প্রজেক্ট তৈরি হচ্ছে এই ধরনের, তার মধ্যে 90% প্রায় ফেল করে। তো একজন সাধারণ মানুষ বা ছাত্র বা এখন সদ্য কোনো কাজে যোগ দিয়েছে এরকম যাদের ক্ষেত্রে, বা যারা আরেকটু বয়স্ক, যারা প্রযুক্তিকে গ্রহণ করার চেষ্টা করছে কিন্তু তাদের সময় লাগতে পারে তাদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে সত্যি কি এআই একটা থ্রেট, একটা হুমকি জারি করছে যে তোমার চাকরি চলে যেতে পারে? বা সেইখান থেকে আপনি বললেন যে কোনো জায়গায় এই ধরনের এআই ব্যবহার করা এখনো সম্ভব নয়, তো সেই সব ক্ষেত্রে আমাদের কি করা উচিত, মানে কি ধরনের স্কিলিং করা উচিত বা কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, যাতে আমরা এই এআই এর যেই থ্রেট একটা রয়েছে যে চাকরি নিয়ে নেবে সেখান থেকে আমরা বাঁচতে পারি? প্রথমত একটা বলি হচ্ছে, চাকরি নিয়ে নেবে এই জিনিসটা, একটা হাইপটা তৈরি করা হয়েছে, কোম্পানিগুলোই তৈরি করেছে। তার একটা উদ্দেশ্য হচ্ছে এআই এ ইনভেস্ট করতে হবে,
কারণ সবাই চাইছে আমাকে যদি বাঁচতে হয় কোম্পানিগুলোকে, মানে আমি যদি কোম্পানির মালিক হই, আমাকে যদি বাঁচতে হয় আমাকে এআই এর পেছনে ইনভেস্ট করতে হবে, কারণ দিস ইজ ইনথিং, এটা এখন ইনথিং। এবার সেই ইনভেস্ট করার জন্যে আমাকে কিছু লোক কমাতে হবে, না হলে আমার ওই ইনভেস্টমেন্টের ওই টাকাটা আসবে না। এইটা একটা কারণ। এইটার জন্য বলা হচ্ছে চাকরি চলে যাচ্ছে। আজকে যে এত চাকরি চলে যাচ্ছে সব কিছু কিন্তু এআই এর জন্য যাচ্ছে না, এআইতে ইনভেস্ট করার জন্য যাচ্ছে। এআই ইটসেলফ সেই কাজটা করে দিচ্ছে, এখনও আমরা সেই জায়গায় পৌঁছইনি। কিন্তু তাও আমি বলবো কোর সাবজেক্ট যেটা আমরা চিরকালই বলে এসেছি, এটা মানে যেমন কম্পিউটার সায়েন্সের শুরু থেকে আমরা বলি যে কম্পিউটার সায়েন্সের কোর সাবজেক্ট অপারেটিং সিস্টেমস, নেটওয়ার্ক, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম সারা জীবন কাজে লাগবে। সমস্ত ছাত্রদের, মানে আমি যখন বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি সমস্ত ছাত্রদের বলেছি এই সাবজেক্টগুলো আসল। এআই এর কিছু টুল আসবে, প্রতি বছর পাল্টাবে, সেগুলো পরে শিখে নেওয়া যায়, কিন্তু এই বেসিক ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম না শিখলে ভবিষ্যতে অন্য কোনো কাজ করা মুশকিল হবে। সেরকম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোর সিভিল ইঞ্জিনিয়ারিং যা ডিজাইন বলুন সেটা শিখতে হবে। মেডিকেলের যারা প্রফেশনাল তাদের কোর মেডিকেল প্রফেশনের যা কাজ সেগুলো শিখতে হবে। এআইকে তারা ব্যবহার করবে একটা টুল হিসেবে, কিন্তু সেই টুল হিসেবে ব্যবহার করার জন্য যেটুকুনি দরকার, যে স্মার্টফোনে আমি জিপিটি ব্যবহার করছি, জিপিটিতে কী ধরনের প্রশ্ন করলে কী ধরনের উত্তর দিতে পারে, এই আইডিয়াটা থাকা আবার জরুরি। মানে আমি এআই ছোবো না এইটা যেমন ঠিক নয়, আবার পুরো কাজটাও আমি এআইকে আউটসোর্স করে দেবো, এটা সম্ভব নয়। তো এআই টুল ব্যবহার করার ক্ষেত্রে একটা স্মার্টনেস আমাদের থাকতে হবে, যে কত ভালোভাবে আমরা এটাকে ইউজ করতে পারছি। এই সূত্র ধরে বলি আমি কিছু কিছু টার্ম যেগুলো আমরা শুনে থাকি, তার মধ্যে একটা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি? প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ধরুন জিপিটিকে আপনি যখন জিপিটি বা ডিপসিক যাকে যখন প্রশ্নটা করছেন, সেই প্রশ্নটা, এটার খুব সুন্দর উদাহরণ কিছুদিন আগে এসছে। আপনি যদি বলেন টেল মি আ জোক অ্যাবাউট কোনো একটা টপিক, ও তো সেই স্টকাস্টিক প্যারট 5খানা 10খানা জোক যা আছে তার মধ্যে থেকে একটা বলে দেবে। টিপিক্যালি দেখা যায় একই জোক বারবার বলছে, আপনি একই প্রম্পট দুবার দিলেন একই জোক বলবেন। এখানে যদি আপনি একটু বদলে নিয়ে বলেন যে টেল মি দ্য টপ 5 জোকস ইন দিস টপিক, ও একটা র্যাঙ্ক করে 5টা জোক বলে দেবে। এই যে প্রশ্নটার ধরনটা পাল্টে দেওয়া, যাতে এআই এর উত্তরটা আরও বেশি এফেক্টিভ হয়। প্রশ্নটার মধ্যে আপনি যত ডিটেল দিতে পারবেন, যেমন আপনি বলতে পারেন যে আমাকে একদম সাইটেবল রেফারেন্স সহ দাও। আমি একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে সার্চেবল এবং সাইটেবল রেফারেন্স সহ দেবে। তখন যে সাইটেশনগুলো দেয় অধিকাংশ ক্ষেত্রে সেটা কিন্তু ভ্যালিড সাইটেশন, কারণ আমি প্রম্পটার মধ্যে সেই ডাইরেকশনটা দিচ্ছি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে এআইকে আমি যখন কমান্ডটা দিচ্ছি, আমি এমনভাবে ডাইরেকশনটা দিচ্ছি যাতে ও নিজের কাজটা ঠিকভাবে করতে পারে। মানে যত বেশি স্পেসিফিক হওয়া যায়, যত বেশি কাউকে একটা কোনো কাজ দিচ্ছি সেখানে যদি ডিটেইলে আমি বলি তাহলে আমি আউটপুটটা ভালো পাবো। এটাই প্রম্পটের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম অ্যাপ্লিকেবল, যে যত ডিটেলে আমি বলবো যে তুমি এই রোলটা তুমি প্লে করছো, এই কনটেক্সটে তুমি দিচ্ছ, এই কনটেক্সটে আমি এই উত্তরটা চাই, বা এই দেশের কোনো একটা তথ্য আমি চাই, তো সেটা যত স্পেসিফিক্যালি আমি বলে দেবো ওর কি রোলটা প্লে করা উচিত, ও সেইভাবে করবে। তো এটাও একটা শেখার বিষয় যে আমি কিভাবে ভালোভাবে ব্যবহার করব। এটা নিয়ে আমি বলবো একটু বেশি ব্যবসা হচ্ছে। আচ্ছা, যারা আজকে মানে বিভিন্ন কোম্পানি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে শেখাবে বলে প্রচুর একটা কোর্স চালু করে দিয়েছে, অতটা না করলেও হয়। একটু নিজস্ব পড়াশোনা থাকলে আর এই টুলগুলো ব্যবহার করতে করতে এই জিনিসটা বোঝা যায় আস্তে আস্তে। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে নিজের বুদ্ধিটা অনেকটা বেশি জরুরি হয়ে যায়। রাইট। আরেকটা যেটা বিষয়, যে এই এআই এর মূল শক্তিটা হচ্ছে ডেটা, ইনফরমেশন। একদম। এবার আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে এই ডেটা হচ্ছে বিদেশিদের হাতে, মানে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে গ্লোবাল নর্থ আমরা বলছি, আমেরিকা, ইউরোপ, এই সব জায়গায় ডেটা তারা ওন করছে এবং সেই ডেটাতেই ট্রেন হচ্ছে এআই টুলগুলো। একদম। তো সেই ক্ষেত্রে কি ধরনের বায়াস হতে পারে? মানে আমি একজন ভারতীয় হিসেবে যখন ব্যবহার করছি কোনো একটি এআই টুল বা সিস্টেম, তার ডেটাটা যদি অন্য কোনো দেশের হাতে থাকে, তো সেই ক্ষেত্রে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে? ডেটা কালেকশনের ক্ষেত্রে এই যে আপনি যে বায়াসটা বললেন, এটা একটা বিশাল সমস্যা। এখনো অবধি
পুরোপুরি সলভ করা যায়নি, এর কোনো সলিউশন নেই, কারণ ডেটা যখন কালেক্ট করা হচ্ছে তার মধ্যে বায়াস থেকে যাচ্ছে। কি ধরনের বায়াস থাকতে পারে? যেমন ধরুন, আমি একটা খুব ছোট উদাহরণ দিই। কোভিডের সময় আপনার মনে আছে আনন্দবাজারে একটা খবর বেরিয়েছিল যে স্মার্টফোনের ক্যামেরায় আঙুল ঠেকিয়ে পালস অক্সিমিটারের কাজ করা যায়, অক্সিজেন স্যাচুরেশন মাপা যায়। এবার এই ধরনের এই কাজটা অ্যাকচুয়ালি 2014 একটা পেপার বেরিয়েছিল পাবমেডে, তারপর থেকে লোকে এই লাইনে রিসার্চ করছে। স্মার্টফোনের মানে আমাদের ল্যাবেও আমরা করেছি, স্মার্টফোনের ক্যামেরায় আঙুলের এইটা ঠেকিয়ে অক্সিজেন স্যাচুরেশন মাপা, ইভেন ব্লাড প্রেশার মাপা। এবার এখানে সমস্যাটা হলো, ফোনের ক্ষেত্রে আমার সেন্সার আলাদা, ফোনের ব্র্যান্ডের সঙ্গে সেন্সার পাল্টে যাচ্ছে, তার ফ্ল্যাশের ইন্টেন্সিটি পাল্টে যাচ্ছে, এগুলো যেমন একটা ফ্যাক্টর হয়ে যায় এখানে, আঙুলের রং একটা বিশাল বড় ফ্যাক্টর। এর যা ডেটা সেট ধরুন বাইরে বিদেশে আছে, অধিকাংশ সাদা চামড়া, সাদা চামড়ার ওপরে এই অ্যালগরিদম যেভাবে কাজ করবে, আমাদের ভারতীয়দের রঙের ক্ষেত্রে এই অ্যালগরিদম সেভাবে কাজ করে না। আর একটা খুব মানে আরও রেলিভেন্ট উদাহরণ, এটা আমাদের ল্যাবের এক্সপেরিমেন্টে হয়েছিল। লোকের ছবি থেকে একটা, ইভেন ওয়েবক্যামে যে ছবি আছে সেই ছবি থেকে তার হার্ট রেট মাপার একটা প্রচেষ্টা। আচ্ছা। কারণ একটা মানুষ যখন বসে আছে, যখন ধরুন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও যখন নিঃশ্বাস নিচ্ছে, রক্ত সঞ্চালনটা হার্ট থেকে ব্রেনে যাচ্ছে এবং আবার চলে আসছে, এইভাবে রক্তটা যাচ্ছে আসছে। যখন ব্রেনে যাচ্ছে, একটা অয়েলার অ্যালগরিদম আছে, সেইটা দিয়ে ওই ব্রেনের মাথায় যখন যাচ্ছে, মাথায় রক্তের রংটার একটা ছাপ পড়ে, আবার যখন রক্তটা নেমে আসে সেই ছাপটা চলে যায়। এইটাকে ক্যামেরার ছবি থেকে বিভিন্নভাবে অ্যানালাইজ করা যায়। এইটা বিদেশে যতটা কাজ করেছে, আমাদের ভারতীয় স্কিনে এটা কাজ করে না। তো এই বায়াস, বা ধরুন কালচারাল বায়াস, বিভিন্ন জায়গায় নাম, পোশাক ইত্যাদির ওপর ভিত্তি করে যে ধরনের ডেটা তৈরি হচ্ছে, তার একটা সেই কালচারাল বায়াস এসে যাচ্ছে। তার উপরে এই এথিক্স যখন বললাম, সেই এথিক্যাল প্রিন্সিপালগুলোকে না আনলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পোশাকের ভিত্তিতে বা নামের ভিত্তিতে আব্দুল ইজা, অনেক সময় দেখা গেছে এক্সপেরিমেন্ট করে জিপিটির ক্ষেত্রে, আব্দুল ইজা টেররিস্ট বলে দিল। আব্দুল হু লিভস ইন ইরাক ইজ আ টেররিস্ট। ভার্জিনিয়া ট্রেনিংটা একটা বায়াস ডেটার উপর ট্রেনিং হয়ে গেছে। ভার্জিনিয়া হু লিভস ইন মেরিল্যান্ড ইজ আ সায়েন্টিস্ট। জেনেআই এরকমভাবে জেনারেট করছে, কারণ সেই তার যে ট্রেনিংটা যে ডেটার উপর হয়েছে সেই ডেটাটা বায়াসড। এই বায়াসনেসটা যতদিন না আমরা সরাতে পারবো, ততদিন এই এথিক্যাল সমস্যাগুলো থেকে যাবে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে তো আরো সমস্যার, কারণ আমরা এত রকম রাজ্য, তার এত রকম কালচার, এত রকমের ভাষা, কাজেই বিদেশের ডেটা নিয়ে এসে এখানে ট্রেন করে কাজ করানো খুবই খুবই কঠিন, মানে অসম্ভব বলা যেতে পারে। আর ভারতের পরিপ্রেক্ষিতে যেখানে এত ভাষা, এত কালচারালি এত ডাইভার্স, এত সংস্কৃতির রয়েছে এখানে, তো সেই ক্ষেত্রে ভারতীয় ডেটা দিয়ে ট্রেন করা এআই টুলকে, সেটা কতটা সম্ভব, কিন্তু এখনো অবধি এটা নিয়ে সেরকমভাবে কাজ হয়নি। প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট, কে ইনভেস্ট করবে। সরকার থেকে যেগুলো করা হচ্ছে, সরকার থেকে কতগুলো এখন ধরুন ন্যাশনাল সেমিকন্ডাক্টর মিশন, ন্যাশনাল নিউরোমরফিক মিশন, এই ধরনের কথা বলা হচ্ছে, সেগুলো বেশিরভাগটাই চিপ ডিজাইন ওই জায়গাটাতে। ওখানে আমরা প্রচুর পিছিয়ে, আমাদের এখানে কখনো চিপ ফ্যাব্রিকেশন হয় না, কিন্তু সরকার কিছুটা এখন বলছে ওইগুলো করার জন্যে। কত দূর এগোবে জানি না। আর এআই লেভেলে কিছু সফটওয়্যার ভারতের তৈরি আছে, যেমন ধরুন আমাদের ভাষিনী বলে একটা ব্যবহার করা হয়, বিভিন্ন ভাষা থেকে ট্রান্সলিটারেট করে, কিন্তু এখনো অবধি সেটা খুব যে এফিশিয়েন্ট বলবো না। এটা আপনি ভোটার লিস্টের নাম দেখলে বুঝতে পারবেন ভাষিনী দিয়ে করা হয় ওটা। হ্যাঁ, না, আমিও নিজেও ভাষিনী ব্যবহার করেছি এবং সেটা যে আউটপুট পেয়েছি সেটা খুব একটা স্যাটিসফ্যাকশন নেই এখনো পর্যন্ত। সিড্যাক, আমি শুনেছি সিড্যাক এটা নিয়ে কাজ করতে পারে, কাজ নতুন করে শুরু করতে পারে। সমস্যাটা হচ্ছে এই ডেটা, ভারতীয় ডেটা নিয়ে, ধরুন বাংলা নিয়েই যদি বলি, বাংলাকে প্রথমে ডিজিটাইজ করতে হবে। এআই ইঞ্জিন আমি যদি নতুন করে জিপিটির মতো কিছু না বানাই, আমি যদি বাইরের হাগিং ফেস থেকে একটা জিপিটি বা ওই ধরনের কোনো মডেল নামিয়ে তাকে ট্রেন করি, তাকে রিট্রেন করার একটা বিশাল খরচ।
আমি খরচের উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন একটা GPT-4 যখন প্রথম ট্রেন করা হয়েছিল, GPT-3 যখন প্রথম ট্রেন করা হয়, 512টা NVIDIA V100 GPU মানে গ্রাফিক্স প্রসেসরে টানা 9 দিন ধরে ট্রেনিং হয়েছিল, 28,000 কিলোওয়াট আওয়ার এনার্জি খরচ করে। একটা সাধারণ গড় আমেরিকান পরিবারের সারা বছরের খরচ হচ্ছে 10,600 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে একটা ট্রেনিংয়ের খরচ ইলেকট্রিসিটির দিক থেকে। কার্বন ফুটপ্রিন্ট যদি দেখেন, এরকম জিপিটি জাতীয় মডেলকে ট্রেন করতে একবার ট্রেন করতে একটা গোটা ট্রান্স আমেরিকান নিউ জার্সি থেকে সান ফ্রান্সিসকো ফ্লাইটে যতটা কার্বন ফুটপ্রিন্ট হয় ততটা কার্বন ফুটপ্রিন্ট খরচা হয়। আমি যদি নিউরাল আর্কিটেকচার সার্চ মানে হচ্ছে বারবার ট্রেন করে করে একটা অপটিমাম আর্কিটেকচার তৈরি করা, সেটা যদি করতে চাই একটা আস্ত মানে ফুল প্যাসেঞ্জার বোয়িং 747 ট্রান্স আমেরিকান ফ্লাইটে যতটা কার্বন ফুটপ্রিন্ট খরচা হয় ততটা খরচা হয়। এই ইম্প্যাক্ট এবং এই ইনভেস্টমেন্ট এখানে এখনো অবধি হয়নি, শুরু করেনি। সেটা কি সরকারও করতে পারে না? সেটা সরকার চাইলে করতে পারে, সরকার ইনভেস্ট চাইলে করতে পারে, কিন্তু এইটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে কি? মানে স্টোরেজ ক্যাপাসিটি বলুন, এই ধরনের ইলেকট্রিসিটি জেনারেট করার যে ক্যাপাসিটি সেটা বলুন, সেই ডেটা সেন্টার তৈরি করতে গেলে এখানে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট লাগবে। যে ভারতে ডেটা সেন্টার করে সেখানে আমি যদি ট্রেন করতে চাই, জলের খরচ, ইলেকট্রিসিটির খরচ, এটা বিশাল বড়, মানে বিশাল ব্যাপার, বিশাল খরচ হবে। কিন্তু ভারত আগামী বছর 2026-এ এখানে এআই ইম্প্যাক্ট সামিট করছে, তো সেইটার কতটা গুরুত্ব? মানে সেটা গুরুত্ব আছে, মানে এইটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। সাধারণ মানুষ যেমন এটা নিয়ে উদ্বিগ্ন, এখানকার ইন্ডাস্ট্রি একাডেমিক্সে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। যেটা বললাম তখন যে সেমিকন্ডাক্টর মিশন বা নিউরোমরফিক মিশন, ন্যাশনাল এআই মিশন, এই ধরনের মিশনগুলো তৈরি হয়েছে, তার কিছু ইম্প্যাক্ট আছে, সেইগুলোর ভিত্তিতে কাজ হচ্ছে। কিন্তু এখনো অবধি আমরা ওই ব্যবহারকারী নতুন করে মডেল তৈরি করা, আমরা বিদেশ মানে বাইরে যেগুলো জিপিটি বা লামা এই যে মডেলগুলো তৈরি হয়েছে সেইগুলোকেই নামিয়ে তার কাটছাঁট করে কাজ করছি। নতুন করে তৈরি করতে যে একাডেমিক দক্ষতা এবং ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট সেটা এখনো অবধি আসে ভারতের ক্ষেত্রে এখনো অবধি। তাহলে কি মানে এই ডেটা বায়াসটা থেকেই যাবে তাহলে, যে যারা মানে ডেটাটা তৈরি হচ্ছে মানে স্টোর হচ্ছে বিদেশে এবং তারাই এটাকে ওন করছে, টেকনোলজির মালিকও তারা, তো এই ডিভিশনটা কি থেকেই যাবে? এখনো অবধি ইন্ডিকেশন সেই রকম। যদি না ভারতে ধরুন বড় বড় যে কোম্পানিগুলো আছে মাল্টিন্যাশনালগুলো, তারা যদি তাদের সার্ভিস মডেলের রাস্তা থেকে সরে এসে যদি এগুলো না করতে না শুরু করে, বা বিভিন্ন ক্ষেত্রে স্টার্ট আপ তৈরি হয়েছে কিছু, তারা যদি এগুলোতে আরও বেশি নতুন করে কিছু বানানোর চেষ্টা না করে, তাহলে এই সমস্যাটা থেকে যাবে। এর পিছনে রাজনীতিটা কি তাহলে? মানে একটা টেকনোলজিরও তো একটা প্রযুক্তিরও একটা রাজনীতি রয়েছে, একটা আর্থ ও সামাজিক একটা পরিপ্রেক্ষিত রয়েছে, তো সেইটা কি যদি একটু? রাজনীতিটা এখনো অবধি বিগ ক্যাপিটাল রাজনীতি যা হয়, পুরো প্রযুক্তি এখনো ধরুন ওপেন এআই, মাইক্রোসফট, গুগল, এনভিডিয়া এরকম কয়েকটা কোম্পানির হাতে, এবং এদের মধ্যেও জিনিসটা যেমন চলছে কাগজে কলমে, ট্রানজাকশনটা কাগজে কলমে। যেমন এনভিডিয়ার জিপিইউ সবাই কিনছে, এনভিডিয়ার আজকে এত মানে কি বলবো এত হইচই কেন এনভিডিয়া নিয়ে? কারণ এনভিডিয়ার প্রথম এই রাস্তাটা দেখালো যে ওদের জিপিইউতে তাড়াতাড়ি ট্রেনিং করা সম্ভব, প্রথমে এই রাস্তাটা দেখিয়েছিল। তারপরে এখন সমস্ত কোম্পানি এনভিডিয়ার ওপরে নির্ভরশীল। এনভিডিয়া যদি কোনো কারণে কোনো একটা সেটব্যাক হয়, এআই বিশালভাবে ক্র্যাশ করে যাবে। ওপেন এআই এর আর বিগ ক্যাপিটালের রাজনীতিটা কেমন বলছি, ওপেন এআই এর এই মুহূর্তে ভ্যালুয়েশন হচ্ছে $5 বিলিয়ন, অপারেশনাল কস্ট যেটাকে অপেক্স বলা হয় $100 বিলিয়ন। এটা কোনোভাবেই এই জিনিসটা সাস্টেন করা সম্ভব নয়, কিন্তু এখনো অবধি চলছে। কারণ এই কোম্পানিগুলো, এই বিগ টেক ফার্মগুলো, তাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে এই জিনিসটা চলছে। তারা আশা করছে যে এইটা নিয়ে একটা সময় তারা বিশাল একটা মুনাফা করতে পারবে।
কিন্তু তার পাশাপাশি এই কথাও তো হচ্ছে, সুন্দর পিচাই কিছুদিন আগেই যেটা বলেছেন যে এআই বার্স্ট হতেই পারে এবং তাতে ইম্প্যাক্ট হবেই, এবং আমরা জানি যে কোনো প্রযুক্তিরই একটা পিক থাকে, তার প্ল্যাটিউ হয়, এবং আপনিও যেটা বলছিলেন যে 1950 থেকে এআই নিয়ে এত কাজকর্ম শুরু হয়েছে, কখনো সেটা নিয়ে আলোচনা হয়েছে, কখনো হয়নি, আবার এখন চ্যাটজিপিটি পরে হচ্ছে। তো এই যে বার্স্ট হয়ে যায়, একটা বাবল তৈরি হয়েছে এআই নিয়ে, সেটা হঠাৎ করে সেই বুদবুদটা ফেটে যাবে এরকম সম্ভাবনা ফেটে যেতে পারে। কিন্তু এআই উইন্টার বলতে আমরা আগে যে এআই উইন্টার যেগুলো দেখেছি, যেমন ধরুন 70-এর দশকে বা 80-এর দশকে যে উইন্টারগুলো আসে, যে একটা বিশাল হাইপ তৈরি হওয়ার পরে সেই মতো কাজ এগুলো না, সব জায়গায় ফান্ডিং বন্ধ হয়ে গেল, একদম কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেল। এখন আশা করা যাচ্ছে যেহেতু আমরা টেকনোলজিক্যালি অনেকটা এগিয়েছি, আগের ভুলগুলো আমরা জানি, সেখান থেকে অনেক কিছু শিখেছি, আশা করা যায় যে কোম্পানিগুলো এই জায়গাতে মানে একেবারে ক্র্যাশ করে শূন্যে চলে যাওয়া সেটা নাও হতে পারে। ক্র্যাশ করার রিস্ক সবসময়ই থাকছে, এবং যদি সত্যি সত্যি ক্র্যাশ করে সেটা একটা ভয়ঙ্কর ক্র্যাশ হবে। কারণ মানে এখানকার সমস্ত কোম্পানি তো একদম এআই এর ওপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাচ্ছে ক্রমশ, সেই ক্র্যাশটা ভয়াবহ ক্র্যাশ হতে পারে। কিন্তু ওইটাই একটা আশা যে আমরা আগের থেকে যা শিখেছি সেইটা ব্যবহার করে আমরা হয়তো কিছুটা সামাল দিতে পারবো। কিন্তু আরেকটা যেটা আমাদের ধারণা বা যেটা একদম অনেক আগে থেকে যে সায়েন্স ফিকশনে আমরা দেখেছি যে এমন একটা মেশিন তৈরি হবে যেটা সম্পূর্ণ মানুষের মতো কাজ করবে, যেটাকে জেনারেল ইন্টেলিজেন্স বলা হচ্ছে, রাইট? তো আমরা কি সেই দিকে এগোচ্ছি, সেই দিকে গবেষণা হচ্ছে, এবং সত্যি কি এরকম একটা মেশিন আসবে বা একটা রোবটের চেহারায় আমরা ভাবি এটাকে, যে মানুষের সব রকম কাজ সে করে দেবে, মানুষের মতো করেই করবে? আমি বিশ্বাস করি না। সেন্টিয়েন্ট এআই, এটা হাইপটা সেই হলিউড থেকে যে হাইপটা তৈরি হয়েছে, সেই হাইপটাকে এখনো অবধি কিছু কোম্পানি নার্চার করছে হাইপটাকে, এবং এর মধ্যে কোম্পানি এবং পাশাপাশি মিডিয়া হাউস, তারাও এই জিনিসটার মধ্যে আছে। এখানেও আমি একটা উদাহরণ দেব, মানে কেন এই জিনিসটা এখনো অবধি সম্ভব নয়। ধরুন আমি একটা সিনেমা হলে ঢুকছি, আমি অন্ধকারে সিনেমা হলে ঢুকলাম, 10-15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আমার চোখটা অ্যাডজাস্ট হলো, আমি বুঝতে পারছি এগুলো সিটের রো, আমাকে এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে, অমুক জায়গায় আমার সিট। আপনি যদি একটা এআই বা একটা কম্পিউটার প্রোগ্রামকে এই কাজটা করতে বলে, সে কয়েক লক্ষ লাইনের একটা কোড এক্সিকিউট করে বোঝার চেষ্টা করবে। ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমি দিনের বেলায় দেখছি, রাত্রিবেলায় দেখছি, বরফ পড়লে দেখছি কি বৃষ্টি পড়লে দেখছি, আমি সবসময় জানি এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, কারণ আমার মাথার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ছবিটা স্টোর হয়েছে সেটা একটা ইনভ্যারিয়েন্ট ফর্মে স্টোর হয়েছে। আমি কিন্তু এখনো জানি না সেই ইনভ্যারিয়েন্ট ফর্মটা কী। একটা প্রোগ্রাম যখন দেখছে, সে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাকে দিনের বেলার ছবি দেখাতে হবে, রাত্রিবেলার ছবি দেখাতে হবে, বরফ পড়ার ছবি দেখাতে হবে, না হলে তার সিচুয়েশনটা যে মুহূর্তে পাল্টে যাবে সেই মুহূর্তে একটা প্রোগ্রাম গোলমাল করে ফেলবে। মানুষের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মানুষ অসম্ভব অ্যাডাপটিভ। সময়ের সঙ্গে সিচুয়েশনের সঙ্গে যে পরিবেশটা যখন বদলাচ্ছে, মানুষের সেই একই শিক্ষা যেটা সে আগে শিখেছে, সেই শিক্ষাটাকে সে অ্যাডাপ্ট করে নিচ্ছে এবং তার মতো কাজ করছে। মেশিন এখনো অবধি সেই অ্যাডাপটিভ জায়গাটাতে পৌঁছতে পারেনি, কারণ আমরা এখনো অবধি জানি না আমরা কিভাবে অ্যাডাপ্ট করি। এই জিনিসটাই আমাদের কাছে অজানা। আমাদের কিভাবে মানে ধারণা তৈরি হয় এবং সেটা কিভাবে ব্যবহার করি, আমরা নিজেরাই পুরোটা জানি না। কিছু কিছু আইডিয়া আছে, যেমন ধরুন প্রথম যখন এই ডিপ লার্নিং ব্যাপারটা নিয়ে যখন হইচইটা শুরু হলো, এর আগে নিউরোসায়েন্টিস্টরা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। পৃথিবীর 4টে নিউরোসায়েন্সের ল্যাবে হয়েছিল এক্সপেরিমেন্টটা। সেটা হচ্ছে একটা ফেরেট হয় না, নবজাতক ফেরেট, ওই কাঠবিড়ালির মতো দেখতে একটা প্রাণী, তার আমাদের চোখ এবং আমাদের ব্রেনের মধ্যে একটা কানেকশন আছে, সেটাকে আমরা বলি মানে ব্রেনের কর্টেক্সের মধ্যে, সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল নার্ভ, সেটা দিয়ে কানেকশন দেওয়া আছে। কানের সঙ্গেও সিমিলারলি কর্টেক্সের একটা কানেকশন আছে, অডিটরি নার্ভ। আমরা কান দিয়ে শুনি, কান দিয়ে যেটা শুনছি অডিটরি নার্ভের থ্রু দিয়ে ব্রেনে যাচ্ছে, কর্টেক্সে যাচ্ছে, চোখ দিয়ে যেটা দেখছি আমার অপটিক্যাল নার্ভ দিয়ে ব্রেনে যাচ্ছে, প্রসেস হচ্ছে। এই নিউরোসায়েন্টিস্টদের একটা হাইপোথেসিস ছিল, যার ভিত্তিতে ওরা একটা এক্সপেরিমেন্ট করলেন। ওরা চোখ থেকে যে ভিজুয়াল কর্টেক্সের যে কানেকশনটা, অপটিক্যাল নার্ভটা, সেইটাকে কেটে দিয়ে তারা অডিটরি কর্টেক্সের সঙ্গে কানেক্টটা করলেন। মানে ভিজুয়াল প্রসেসিং যেখানে হতো
সেই কানেকশনটা কেটে দিয়ে চোখের সঙ্গে কানেকশনটা হলো অডিটরি কর্টেক্স। আচ্ছা, এবার সাধারণভাবে আমি যদি এমনি ভাবতে যাই, ভাবলো তাহলে ফেরেটগুলো কোনোদিন দেখতে পাবে না, কিন্তু দেখা গেল কিছুদিন বাদে সে ওই অডিটরি কর্টেক্স দিয়েই দেখতে শুরু করলো ফেরেটগুলো। তখনই নিউরোসায়েন্টিস্টরা বললেন যে ঠিক আছে, তাহলে আমরা ধরতে, মানে হাইপোথেসিসটা হলো আমাদের ব্রেনে একটি মাত্র অ্যালগরিদম চলে, সেটা অডিটরি কর্টেক্স বলুন কি ভিজুয়াল কর্টেক্স বলুন, যেখানেই বলুন একটি অ্যালগরিদম চলে, সেটা কি ধরনের ডেটা ইনপুট আসছে তার ভিত্তিতে তার কাজটা পাল্টে ফেলে। এবার এইটা বলার পরে নানা রকম ডিপ লার্নিংয়ের প্রচুর অ্যালগরিদম বেরোতে শুরু করলো, CNN, অটো এনকোডার ইত্যাদি। আমরা এখনও জানি না কোনটা সবচেয়ে বেশি এফেক্টিভ। ভিজুয়াল যখন আমরা কিছু দেখছি, মানে কম্পিউটার ভিশনের ক্ষেত্রে CNN খুব ভালো কাজ করে দেখা যাচ্ছে, সাউন্ডের ক্ষেত্রে অটো এনকোডার খুব ভালো কাজ করে দেখা যাচ্ছে, কিন্তু এখনও অবধি সেই ইউনিভার্সাল অ্যালগরিদম যেটা সব কিছুর ক্ষেত্রে কাজ করবে আমরা জানি না। তো কাজেই জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হওয়ার এখনো অবধি সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। এর আরেকটা বড় বলবো হচ্ছে যে এনার্জির খরচাটা বললাম, যে ওয়াটসন, IBM এর ওয়াটসন যখন জেপার্ডি কুইজ শোতে চ্যাম্পিয়ন হলো, যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল, মানুষ যে প্রশ্নগুলোর উত্তর দেয়, ওয়াটসন যখন উত্তর দিচ্ছিল 68,000 ওয়াট ইলেকট্রিসিটি খরচা করে, মানুষ উত্তর দেয় 20 ওয়াট খরচা করে। আমরা এখনো অবধি জানি না আমরা কিভাবে এটা করতে পারি। কিছু কিছু কাজ হচ্ছে যেটা ধরুন নিউরোসায়েন্সের ওপর বেস করে নানা রকম নতুন ধরনের নিউরাল নেটওয়ার্ক, নতুন ধরনের প্রসেসিং সিস্টেম, মানে আমাদের যে ট্র্যাডিশনাল কম্পিউটেশনাল সিস্টেম যেগুলো প্রসেসরগুলো, সেগুলো সেই 60-70-এর দশকে ডিজাইন করা, এগুলোকে আমরা বলি ভন নয়ম্যান সিস্টেম। মেমোরি একদিকে, CPU একদিকে, তার মধ্যে ডেটা যাচ্ছে। যখন এই AI সিস্টেমের ক্ষেত্রে বিলিয়ন বাইটের ডেটা যাচ্ছে, তখন ওই ভেতরের ডেটা বাসটা চোখ করে যায়, একটা ট্রাফিক জ্যামের মতো জিনিস তৈরি হয়। তখন ডেটা পাঠাতে আরও বেশি এনার্জি খরচা হয়, গরম হয়ে যাচ্ছে, তাকে ঠান্ডা করার জন্য আমাকে এনার্জি খরচা করতে হচ্ছে। এই নানা রকম সমস্যা লেগে থাকে। এর মেন কারণ আমরা বলি মেমোরি বটলনেক বা ভন নয়ম্যান বটলনেক। নতুন ধরনের প্রসেসর তৈরি হচ্ছে, যেখানে প্রসেসরটা ইটসেলফ মানুষের ব্রেনের মতো করে তৈরি করার কথা ভাবা হচ্ছে। মানুষের ব্রেন মানে নিউরন আর সাইন্যাপস, নিউরনের প্রসেসিং হয়, সাইন্যাপসের ডেটা রাখা হয়। প্রসেসরটার আর্কিটেকচার এইভাবে তৈরি করা হচ্ছে। এখন অবধি পুরোপুরি 100% সাকসেসফুল বলবো না, কারণ তলার ডিভাইসের যে ফিজিক্যাল মেটেরিয়ালটা সেটা কি হবে এটা নিয়ে এখনও বিতর্ক চলছে, রিসার্চ চলছে। কাজেই 1 নম্বর হচ্ছে মানুষ কিভাবে প্রসেস করে। যে আমি দেখার উদাহরণটা দিলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলুন বা যে কোনো দেখার উদাহরণটা দিলাম, এটা মানুষ প্রসেস করে 10 থেকে 100টা সাইন্যাপটিক স্টেপের মধ্যে। মাত্র একটা কম্পিউটার প্রোগ্রাম প্রসেস করছে 1 লাখ লাইনের কোড। ওই অ্যালগরিদমিক এফিসিয়েন্সি কম্পিউটারে আজ অব্দি আমরা পৌঁছতে পারিনি। এনার্জি এফিসিয়েন্সি আমরা আজ অব্দি ওই জায়গাটাতে পৌঁছতে পারি না, আমরা জানিও না কিভাবে এটা হয়। যতদিন সেটা না জানবো, সেন্টিয়েন্ট AI আমার মতে ওই সায়েন্স ফিকশন। এই প্রসঙ্গেই বলি যে AI এর একটা বড় প্রভাব পরিবেশের ক্ষেত্রেও তাহলে তো রয়েছে, যে গ্যালন জল ব্যবহার করতে হচ্ছে কুল করার জন্য, এনার্জি কনজাম্পশন হচ্ছে, তো সেইটা সম্পূর্ণ পিছনে রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা নিয়ে গবেষকরা অনেকদিন ধরে বলছেন। একটা স্পেকুলেটিভ পেপার বেরিয়েছিল কিছুদিন আগে, রিপোর্ট, যেটা বিভিন্ন দেশের সরকারের কাছে জমা দেওয়া হয়। সেখানে বলা হচ্ছে আমরা যে রেটে এখন কম্পিউটেশন চলছে, আমরা যে রেটে ডেটা প্রসেস করছি, 2050 নাগাদ আমরা 10⁻42 to 10⁻45 বিটস পার সেকেন্ডে ডেটা প্রসেস করব। এবং সেটা করার জন্য যতটা এনার্জি খরচা হবে সেটা গ্লোবাল এনার্জি প্রোডাকশনের কাছাকাছি। মানে এটা একটা মারাত্মক সিচুয়েশন। গুগল নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছে, একই রিপোর্টের মধ্যে ছিল, বলা হয়েছিল যে গুগল যদি তার সমস্ত সার্চ জেমিনি দিয়ে করা শুরু করে, শুধু গুগল AI আয়ারল্যান্ডের সমান এনার্জি খরচা করবে। এই 2 সপ্তাহ আগে ওপেন AI এর একটা রিপোর্ট বেরিয়েছিল, ওরা বলছে 2033-এ ওদের টার্গেট হচ্ছে একটা পাওয়ার স্টেশন, একটা এনার্জি প্রডিউসিং পাওয়ার স্টেশন তৈরি করবে, যার ক্যাপাসিটি হবে 250 গিগাওয়াট। ভারতের টোটাল কনজাম্পশন 240 গিগাওয়াটের কাছাকাছি। শুধু AI এর ক্ষেত্রে, শুধু AI এর ক্ষেত্রে এইটা বলছে। মানে এটার একটা বিশাল বড় ইম্প্যাক্ট বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, যেমন ধরুন সেমিকন্ডাক্টর রিসার্চ কর্পোরেশন, এরা বিভিন্ন রিপোর্টে বহুবার বলা হয়েছে। এটা কোম্পানিগুলো জানে, বিভিন্ন কোম্পানিতে এই নিয়ে কাজ হচ্ছে, কি করে
এনার্জি খরচ কমানো যায়, কিন্তু এখনো আমরা সেই জায়গাটা এতটাই দূর। যেটা বললাম আমি, যে ব্রেনের মতো প্রসেসিং সিস্টেম তৈরি করা, সেগুলো সাকসেসফুল হতে ধরুন আরও 5 বছর 10 বছর লাগবে সেগুলো বাজারে আসতে। কিন্তু কোম্পানিগুলো চেষ্টা করছে কি করে আরও এনার্জি কমানো যায়, সাস্টেনেবিলিটি নিয়ে নানা রকম প্রোগ্রাম নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় সেফগার্ড দেওয়া আছে। যেমন ধরুন অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এইসব জায়গায় এনার্জি কনজামশন যদি বেশি হয়ে যায়, বিশেষ করে মেডটেক ইন্ডাস্ট্রি যেগুলো মানে মেডিকেল টেকনোলজি, ওয়্যারেবল ডিভাইস, এখানে এনার্জি কনজামশন বেশি হয়ে গেলে কোম্পানিগুলো টিকবে না, এটা কোম্পানিগুলো জানে, সেজন্য তারা চেষ্টা করছে এনার্জি কনজামশন কমাতে। কিছু ক্ষেত্রে বলা হচ্ছে না তুমি যদি না কমাও, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে না কমালে পেনাল্টি হবে। সো ব্যাংকিং বা জাতীয় ইন্ডাস্ট্রিতে এখন কমানোর চেষ্টা চলছে, দেখা যাক সেটা কি হয়। আমরা একদম শেষের দিকে এসছি, আমি চাইবো যে আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু কিছু টার্ম যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি এআই সংক্রান্ত, সেগুলো যদি একটু সহজে ছোট্ট করে বলেন। প্রথমত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কিভাবে ডিফাইন করবেন আপনি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি বলবো একটা কম্পিউটার সিস্টেম যেটা নিজে থেকে কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। তাকে শেখানো হবে, প্রচুর তথ্য দিয়ে তাকে শেখানো হবে। সেই শেখার ভিত্তিতে আমি ইন জেনারেল সমস্ত সিচুয়েশনের কথা বলবো না, কিন্তু কিছু সিচুয়েশনে সে নিজে সিদ্ধান্ত নিতে সমর্থ হবে, নিজের কাজটা করতে সে সমর্থ হবে। এইটুকুনি আমি বলতে পারি। আর্টিফিশিয়াল মানুষের মতো ভাববে, মানুষের মতো ভাববে, এই জায়গাতে আমি যাব না। মেশিন লার্নিং ব্যাপারটা কি? মেশিন লার্নিং হলো, এটা 90-এর দশকে আসে, একটা হাইপোথেসিস বলা হলো একটা কম্পিউটার প্রোগ্রামকে আমি যদি প্রচুর পরিমাণে ডেটা দিয়ে বলি যে তুমি এই ডেটার মধ্যে থেকে একটা প্যাটার্ন খুঁজে বার করো, প্রোগ্রাম সেইটা করবে। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কিছু, র্যান্ডম ফরেস্ট বা ডিসিশন ট্রি, এই ধরনের টেকনিক, বেইসিয়ান সিস্টেমস, এই ধরনের টেকনিক, সে ওই ডেটার মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে খুঁজে বার করে একটা উত্তর দেয়। এইটার খুব মানে কমন অ্যাপ্লিকেশন হচ্ছে রেকমেন্ডেশন ইঞ্জিন। আপনি নেটফ্লিক্সে এই ধরনের সিরিজ দেখছেন, আচ্ছা তাহলে অমুক সিরিজটা আপনার ভালো লাগতে পারে। IMDb-তে যদি আপনি লগ ইন করে রেটিং দেন, সেখানেও একই জিনিস। বা ধরুন লোন, যেভাবে গাড়ির লোন, বাড়ির লোন যেভাবে ডিসাইড করা হয়, আপনার হিস্ট্রিটা চেক করে তার বেসিসে একটা প্যাটার্নে আপনাকে ফেলে দেওয়া হয় যে আপনি লো রিস্ক না হাই রিস্ক। সেটা মেশিন নিজেই করে। মেশিন নিজেই করে। ডিপ লার্নিংটা তাহলে? ডিপ লার্নিংটা আসে মানে নিউরাল নেটওয়ার্কের একটা পুরনো লম্বা হিস্ট্রি আছে। 54 সালে প্রথম আর্টিফিশিয়াল নিউরন তৈরি হয়, যেটাকে বলা হয় পারসেপট্রন। তারপরে এই নিয়ে অনেক কাজ হয়েছে, বিভিন্ন সময় কিছু দূর এগিয়েছে, তারপর ধামাচাপা পড়ে যায়। যেটা বদলটা হয়, মানে একটা ফান্ডামেন্টাল বদল আসে, এটা 2000-এর আশেপাশে আর কি, 90-এর দশকের শেষ থেকে 2000-এর শুরু, ওই দশকটাতে যখন মনে করুন ইন্টারনেট আসছে, প্রচুর ডেটা তৈরি হচ্ছে ইন্টারনেটে, কম্পিউটারগুলো আলটিমেটলি আরেকটু পাওয়ারফুল হচ্ছে। তারপরে একটা সময় আমাজনের ক্লাউড এলো, মানে পাওয়ারফুল কম্পিউটার ক্লাউডে পাওয়া গেল, প্রচুর ডেটা, পাওয়ারফুল কম্পিউটার। এই নিউরাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা হলো। আগে যেগুলো হতো, একটা ইনপুট লেয়ার আর একটা আউটপুট লেয়ার, খুব সিম্পল নিউরাল নেটওয়ার্ক হলো। সেখানে একাধিক এরকমভাবে নিউরাল নেটওয়ার্কের স্টেজ লাগানো শুরু হলো, একাধিক লেয়ার, একটা ইনপুট লেয়ার, তারপর অনেকগুলো নিউরনের লেয়ার, তারপরে 10টা 15টা ইভেন 100-150 অবধি গেছে লোকে, তারপরে আর একটা আউটপুট লেয়ার। বড় বড় নিউরাল নেটওয়ার্ক তখন এত ডেটার ওপরে এবং এই কম্পিউটেশনাল পাওয়ার যেটা আছে তার উপরে ট্রেন করা শুরু হলো। এইটাকে বলা হয় ডিপ লার্নিং। ডিপ মানে অনেকগুলো লেয়ার রয়েছে। LLM ব্যাপারটা কি? LLM হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেমন ধরুন জিপিটি, ডিপসিক, এদেরকে ট্রেন করা। এরা কিন্তু নিউরাল নেটওয়ার্কই। নিউরাল নেটওয়ার্কের একটা নানা ধরনের আর্কিটেকচার আছে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক ছবির ক্ষেত্রে আমরা প্রধানত ব্যবহার করি, অটো এনকোডার অন্য ধরনের সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইরকম একটা নতুন আর্কিটেকচার বেরোয় ট্রান্সফর্মার বলে, 2017-18 সালে গুগল থেকে বেরোয়। ট্রান্সফর্মার বলতে অটো এনকোডার জাতীয় একটা কনসেপ্টই ইউজ করা একটা বিশেষ ধরনের নিউরাল নেটওয়ার্ক, যাকে এই প্রচুর টেক্সট ইনপুট দিয়ে ট্রেন করলে আস্তে আস্তে এই টেক্সটের শব্দগুলোকে আলাদা আলাদা টোকেন হিসেবে তৈরি করে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা একটা বড় মেট্রিক্স ভেক্টরের যে মেট্রিক্স, সে বড় মেট্রিক্সে স্টোর করে রাখে। ওইটাই হচ্ছে ওর ওয়েট। হ্যাঁ, এবার এই যে
মডেলটা তৈরি হলো ট্রান্সফর্মার আর্কিটেকচার দিয়ে টেক্সট ইনপুটের ওপর ট্রেন করে যে মডেলটা তৈরি হলো সেইটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ কেন? কারণ এর যে মেট্রিক্সটা, ওয়েট মেট্রিক্সটা, এটা বিশাল বড়। মানে প্রত্যেকটা ওয়েটকে যদি আমি একটা প্যারামিটার বলি, তাহলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিলিয়ন স্কেলে প্যারামিটার হয়, সেই জন্য লার্জ। আর এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের পূর্বসূরি বলা যায়। যেখানে আমি যে ভাষায় কথা বলছি, বাংলা বলছি কি ইংরেজি বলছি, যে ভাষায় কথা বলছি সেই ভাষাটাকে বোঝার চেষ্টা করা, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, একদম শেষ প্রশ্ন করি আপনাকে, যে যারা প্রযুক্তি তৈরি করছে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা পড়তে চায় বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন, প্রযুক্তি নিয়ে কাজ করেন, টেকনোলজি নিয়ে কাজ করেন, তারা এআইকে একরকমভাবে দেখবেন, কিন্তু সাধারণ মানুষের জন্য আপনার কি ধরনের পরামর্শ হবে যে তারা এআইকে কিভাবে গ্রহণ করা, তাদের কিভাবে গ্রহণ করা উচিত এবং কিভাবে ব্যবহার করা উচিত এবং সেই নিয়ে কতটা সচেতন হওয়া উচিত? একটা টুল হিসেবে ব্যবহার করাই ভালো, সঙ্গী হিসেবে নয়। যে সমস্যাটার কথা আমরা আলোচনা করলাম, যে সঙ্গী হিসেবে ভাবলে আমি তার সঙ্গে আমার সমস্ত সমস্যার কথা শেয়ার করছি, সে আমাকে কিছু উপদেশ দিচ্ছে, আমি ভাবলাম ও ডাক্তারের মতো কাজ করছে, আমি সেই মতো সেই রাস্তায় চললাম, আমার একটা বিপদ হতে পারে। কাজেই এআই এখনও অবধি এবং ভবিষ্যতেও এটা টুল হিসেবে থাকবে। সেই টুলটাকে ভয় না পেয়ে আপনারা টুলটাকে নিজের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, একটা ডকুমেন্ট আছে, লম্বা ডকুমেন্ট আছে 10 পাতা, আপনার একটা ছোটো সামারি দরকার, আপনি সামারিটা বার করে নিন, কিন্তু আপনি একবার ভেরিফাই করুন যে সামারিটা সে ঠিক দিল কিনা। এআই এর ওপর ভরসা করে এআই এর তৈরি করা ডকুমেন্ট কোথাও জমা দিতে গেলে সমস্যা হতে পারে, কারণ ভেতরে কি আছে সেটা দেখে নিতে হবে। এবং প্রাইভেসির ক্ষেত্রে সমস্যা হতে পারে যে আমি কী ধরনের তথ্য দিচ্ছি এআই টুলকে। প্রাইভেসির ক্ষেত্রে বলতে ধরুন, এই যে নানা রকম খেলা বেরোয় না ফেসবুকে, যে আপনার ছবিটা তুলুন, সেই ছবিটা নানা রকম ভাবে মডিফাই করে দেবে, নানা রকম ফিল্টার দিয়ে মডিফাই করা হবে, 50 বছর বয়সে আপনার 50 বছর বয়সে কিরকম চেহারা হবে, বা নানা রকম অ্যাপও বেরোয় যে এআই দিয়ে আপনার একটা ছবি তাতে এআই টুল ব্যবহার করে সেটাকে একটা মুভি ইমেজ করে দেওয়া, বা সেই আপনাকে নানা রকম পোশাকে, নানা রকম অ্যাকশনে দেখানো হলো, আপনি ঘোড়ায় চড়ছেন, আপনি যুদ্ধ করছেন, নানা রকম দেখানো হলো। বাস্তবেই কোম্পানিগুলো আপনার ছবিটা নিচ্ছে, সেই আপনার ওর নিজের ট্রেনিং এআই সিস্টেমটাকে আরও ট্রেন করে উন্নত করছে, আপনার ছবি ইত্যাদি সমস্ত কিছুই সেই কোম্পানির হাতে চলে গেল। এই ধরনের খেলনা অ্যাপগুলোতে না যাওয়াই ভালো, মানে একটু সাবধানে থাকা আর কি। স্পেশালি এগুলো যদি মেডিকেল রিলেটেড হয়, আপনার বডি ভাইটাল এই জাতীয় তথ্য না যাওয়াই ভালো, এবং অবশ্যই আপনার পার্সোনাল ব্যাংক ইত্যাদির তথ্য কখনোই দেবেন না কোথাও। অনেক ধন্যবাদ অরিজিৎ আপনাকে, আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, এবং আমি শিওর যে দর্শকরা বা শ্রোতারা যারা নাগরিক.net-এর এই পডকাস্ট সব প্রশ্ন চলবে দেখলেন, তারাও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ যে খুব সহজ ভাষায় আপনি এই এআই নিয়ে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন, এবং আশা করি যে আমাদের শ্রোতা দর্শকরা তারা যে এই পডকাস্ট থেকে অনেক উপকৃত হবেন, এবং তারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এআই শুধুমাত্রই জেনারেটিভ এআই বা চ্যাটজিপিটি, জেমিনি এতে সীমাবদ্ধ নেই, এর বাইরেও এআই এর একটা বড় জগৎ রয়েছে, এবং সেখানে কিন্তু আমাদের সবাইকে এটাকে একটা সাহায্যকারী হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু তার সঙ্গে এটাও আমাদের নজরে রাখতে হবে যে আমরা কিভাবে ব্যবহার করছি, তাতে প্রাইভেসি ইস্যু হতে পারে, তাতে আমরা কোনো রকম যাতে বিপদে না পড়ি সেই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং এই পথ অনেক দূর চলবে, এবং আমরা আশা করি যে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এআই নিয়ে, তাহলে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরও এই ধরনের আলোচনা করতে পারি। কাজেই আপনাদের প্লিজ আপনারা কমেন্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের নাগরিক.net-এর এই পডকাস্ট, প্রতিনিয়ত শুনুন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট করুন যে আপনাদের কী ধরনের আলোচনা আরও কী ধরনের আলোচনা আপনারা চাইছেন সেটা করুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন সব প্রশ্ন চলবে।